মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনে ইচ্ছা আর স্বপ্নের আলাদা কোনো সংজ্ঞা থাকে না। যা কোনোদিন সত্যি হয়ে যায় সেটাই হয়ে ওঠে এক একটি স্বপ্ন পূরণ। সালটা 2018-19। তখন থেকেই একটা স্বপ্ন বুকের ভেতরে লালন করে এসেছি, কোনো একদিন স্পিতি ভ্যালি দেখব। সময়ের সঙ্গে সঙ্গে সেই স্বপ্ন আরও বড় হয়েছে। তারপর একদিন সত্যিই যাত্রা শুরু হলো সেই বহু প্রতীক্ষিত স্পিতির পথে। কিন্তু সব যাত্রা কি আর সহজ হয়? ট্যুরের শুরুতেই শরীর ভেঙে পড়ল। 100 ডিগ্রিরও বেশি জ্বর নিয়ে শুরু করতে হলো এই স্বপ্নের সফর। এরপর দিন যত গড়িয়েছে নানা রকম সমস্যাও তত সামনে এসেছে। তার মধ্যে সবচেয়ে বড় ছিল মাঝপথে ড্রাইভার পরিবর্তন। নতুন ড্রাইভারের ব্যবহার প্রথম দিকে মোটেও ভালো ছিল না, ফলে মানসিক অস্বস্তি ছিল যথেষ্ট। আর চন্দ্রতাল থেকে মানালি ফেরার সেই রাস্তা আজও মনে পড়লে শরীর শিউরে ওঠে। পাহাড়ি পাথুরে পথ, ধুলো, ঝাঁকুনি সব মিলিয়ে যেন নরকে রাস্তা পেরিয়ে আসছিলাম। তবুও প্রকৃতির কাছে পৌঁছে গেলেও মানুষ সব কষ্ট ভুলে যায়। স্পিতি আমাকে যা দিয়েছে তা ভাষায় প্রকাশ করা কঠিন। আকাশ ছোঁয়া পর্বত, নিস্তব্ধ উপত্যকা, রং বদলানো পাহাড় আর প্রকৃতির সেই অপূর্ব সৌন্দর্য আমাকে বারবার মনে করিয়ে দিয়েছে এই বিশাল ভারতবর্ষের কত অজানা সৌন্দর্য এখনো আমাদের দেখা বাকি। তবে এই গল্পের শুরুটা কোথা থেকে, কিভাবে বা শুরু হয়েছিল এই বহুদিনের স্বপ্ন পূরণের যাত্রা? চলুন তাহলে শুরু করা যাক আজ প্রথম পর্ব। হাওড়া স্টেশন থেকে আমাদের চণ্ডীগড় পর্যন্ত যাত্রা, স্বপ্নের স্পিতি ভ্যালির উদ্দেশ্যে প্রথম পদক্ষেপ। জয় বাবা লোকনাথ। আজ 19শে জ্যৈষ্ঠ, বাবার তিরোধান দিবস। বাবার কাছে কামনা যেন বাবা সবাইকে ভালো রাখেন এবং সবাইকে রক্ষা করেন। যাই হোক, আজকে হচ্ছে ইংরাজির জুন মাসের 3 তারিখ 2026। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাওড়া রেলওয়ে স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম ঠিক সামনে। আর এখানকার টেম্পারেচার দেখাচ্ছে প্রায় 32 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু 32 ডিগ্রি সেন্টিগ্রেড দেখালো, ভালোই গরম লাগছে। কিন্তু আমি আজকে অতটা ঘামছি না। কেন ঘামছি না পরে বলছি। সালটা 2018-19। তখন একটা ইচ্ছে হয়েছিল ইউটিউব ভিডিও দেখে। তখনকার অন্যতম সেরা ইউটিউবার, যাকে দেখে আমার পরবর্তীকালে ইউটিউবে আসা, তার স্পিতি ভ্যালির ভিডিও দেখে আমি জাস্ট সেই জায়গার প্রেমে পড়ে গেছিলাম। আর সেই ইউটিউবারের নাম আমি এই ভিডিওর একদম শেষে গিয়ে বলবো। তবে একটা কথা বলি, সেই সব ভিডিও দেখে কোথাও আমার ভ্রমণ পিপাসু মানসিকতা অনেক অনেক পরিণত হয়েছিল। আর এবারে ট্যুর সম্বন্ধে যদি বলতে হয়, সেটা আমার স্বপ্ন পূরণ বা লালিত ইচ্ছার বাস্তবায়ন। এবারে এই ট্যুরে যথারীতি আমি একা নই, আমার সঙ্গে আমার পরিবার আছে। সেটা হচ্ছে বুম্বু মাছি আর স্বীকৃতি আছে। এবছর ওদের প্রথম ট্যুর, তাই তো? আগের বছরে 5-6 জায়গায় ঘুরতে গেছিলাম, এবছর হয়নি। কেন হয়নি সেটা পরে বুমবুমকে জিজ্ঞেস করবো। আর আছে আমার বৃহত্তর পরিবারের আরও 3 জন, যারা আমার নিয়মিত ভিডিও দেখে এবং আমার স্টুডেন্টদের মধ্যে পড়ে। তাদের সঙ্গে পরিচয় করাবো। আমাদের ট্রেন এখনো দেয়নি, 9 নম্বর প্ল্যাটফর্মে দেখবে নেতাজি এক্সপ্রেস। আরও ভালোভাবে বললে, আজকে আমাদের ট্রেন হচ্ছে 13051 শতাব্দী প্রাচীন নেতাজি এক্সপ্রেসে। আমাদের রাজারহাট থেকে চিনার পার্ক হয়ে আসার পথে একটা হরমুজ প্রণালী আছে, আর সেটা হলো ওই চিনার পার্কের ক্রসিং। 7টার সময় বেরিয়েছি, পৌঁছলাম জাস্ট এই 9টা নাগাদ। 2 ঘন্টা লেগে গেল এই হাওড়া স্টেশনে পৌঁছতে। এখনো কোনো ট্রেনের অ্যানাউন্সমেন্ট নেই। আমাদের ট্রেন আছে 9টা 55 নাগাদ। বোর্ডে কোনো কিছু শো করছে না, তাই জন্য আমরা এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। 9টা 25 বাজে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে 13051 হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস। চলুন যা যাক। আর 9টা
9:40 বাজে, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। আর যেটা ইনফরমেশন হচ্ছে সেটা হচ্ছে প্ল্যাটফর্মের একদম শুরুর দিকে হচ্ছে জেনারেল, তারপর যে ডিসেন্ডিং অর্ডারে আছে হচ্ছে স্লিপার কোচগুলো, তারপরে আছে B3 B2, তারপরে আবার AC 2 টায়ার আছে, তারপরে আবার স্কিপ করে B1 আছে। অর্থাৎ লোকোর দিকে যত যাবে ডিসেন্ডিং অর্ডারে কিন্তু কোচগুলো আছে। দেখুন B3 B2, এরপর আছে AC 2 টায়ার কোচগুলো। অনেকদিন পর আমি কোনো জার্নি করছি AC 2 টায়ারে। AC 2 টায়ারে আমার বহুদিন পর যাত্রা, যদিও স্বীকৃতি আর বুম প্রথমবার যাত্রা করছেন। AC 2 টায়ারে কি বলবো, আপার আর লোয়ার সিটগুলো একটু চওড়া, তাই তো বুমের জন্য সুবিধা হবে। আর আমরা 6 জন আছি, আর আমাদের পুরো কুপটাই পড়েছে এই 4টে সিট, আর সাইড লোয়ার আর সাইড আপার। যাই হোক, এবার দেখাই আমার সঙ্গে কারা কারা যাত্রা করছে তাদের দেখাই। ট্রেনটা ছাড়তে এখনো দেরি আছে, 9:55 বেজে গেছে। যারা বলেন আমার সঙ্গে যারা যারা এবার ঘুরতে যাচ্ছে বা আমি তাদের সঙ্গে ঘুরতে যাচ্ছি, সেটা হচ্ছে রনিকে আপনারা চেনেন, ও আমার সঙ্গে বহু জায়গা ঘুরতে গেছে, যেমন গোয়া, আর কোথায় গেছিস, সিমলা মানালি 11 বছর গেছিলিস। আর এই সুবীর কত বছর আগে গেছিলিস ঘুরতে? 2-4 বছর আগে। প্রথম দিকে দেখবেন দীঘার ভিডিও দেখলে। আর এই যে প্রীতি, ঠিক আছে। যাই হোক, ও আমার সঙ্গে প্রথমবার ঘুরতে যাচ্ছে। তো আমরা এই পুরো টিম আছি 6 জনের, যারা স্পিতি ভ্যালি ঘুরতে যাচ্ছি। কিন্নর কৈলাস এবং স্পিতি ভ্যালিও আছেন। আর স্পিতি ভ্যালি সম্বন্ধে এক্সাইটেড? হ্যাঁ, এক্সাইটেড এক্সাইটেড সুপার से भी ऊपर है। হ্যাঁ, ট্রেনটা 5 মিনিট দেরিতে ছাড়লো। আর আমাদের যাত্রা হতে যাচ্ছে চণ্ডীগড় পর্যন্ত, প্রায় 1687 কিলোমিটার আমরা কভার করব। অর্থাৎ ট্রেনটা পৌঁছানোর কথা কালকে ছেড়ে পরের দিন, মানে আজকে 3 তারিখ, 5 তারিখ ওই 1:30 নাগাদ বা 2টো নাগাদ পৌঁছানোর কথা। যদিও 1:30 নাগাদ পৌঁছানোর কথা শিডিউল টাইম, কিন্তু আমার মনে হচ্ছে একটু চাপ আছে। আমার যেটা হচ্ছে, আমার প্রচণ্ড জ্বর এসেছে, শরীর খারাপ লাগছে। আমি এত বেশিক্ষণ ভিডিও করতে পারবো না রাত্রিবেলা। এটা করতে হবে অল্প কিছু খেয়ে আমি প্যারাসিটামল খাবো, তারপর শুয়ে পড়বো। বাদ বাকি ইনফরমেশন কালকে দেবো। এই যাত্রাপথে মোটামুটি আমরা 36টা হল স্টেশন অতিক্রম করবো, কিন্তু আজকের এই যাত্রা একটা টুইস্ট আছে। সেই টুইস্টটা কি সেটা আমি কালকে বলবো। আর এখন বাজে হচ্ছে 11:07। আমরা পৌঁছলাম আমাদের প্রথম হল স্টেশন বর্ধমানে। এখানে ট্রেনের হল টাইম হচ্ছে ওই 2 মিনিট মতন। এখানে ট্রেনটা প্রায় 15 মিনিট মতন লেট। ছোট্ট একটা ইনফরমেশন হলো, এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার আছে, কিন্তু আপনারা ক্যাটারিং এর সুবিধাও নিতে পারেন। আপনারা বর্ধমান থেকে খাবার অর্ডার করতে পারেন, জোম্যাটো বা রেলের যে নিজস্ব ক্যাটারিং অ্যাপ আছে সেখান থেকেও আপনারা অর্ডার করতে পারেন। আচ্ছা, যেটা হচ্ছে সুবীর কি করেছে, বাড়ি থেকে বেসিক্যালি প্রীতি নিয়ে এসছে। কি নিয়ে এসছিস বল? এটা পনির র্যাপ, ঠিক আছে। দারুণ হয়ে যায়, ক্যাপসিকামের দারুণ একটা গন্ধ যাচ্ছে, তাই না? কেমন হয়ে যায়? হ্যাঁ, এখনো খেতে পারিস? কেমন? ডিনার সেরে শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তাই দেরি না করে একটা প্যারাসিটামল খেয়ে নিচের বাড়তে শুয়ে পড়লাম। চোখ খুলতেই দেখি ভোরের নরম আলো ছড়িয়ে পড়েছে, আর ট্রেন তখন ছুটে চলেছে বিহারের ঐতিহাসিক সোন নদীর বিশাল সেতুর ওপর দিয়ে। জানলার বাইরে সেই মনোরম দৃশ্য যেন ঘুম ভাঙার মুহূর্তটাকে আরও সুন্দর করে তুলেছিল। কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম দেহরি অন সোন স্টেশনে। হাওড়া থেকে 541 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে এই মুহূর্তে আমাদের ট্রেন দেহরি অফ সোনে। সবাইকে গুড মর্নিং। আজকে হচ্ছে জুন মাসের 4 তারিখ 2026। এই যাত্রাপথে এটা আমাদের 11 নম্বর হল স্টেশন। আমি তো একটাতেও নামিনি, কারণ আবার দেখতে পাচ্ছি জ্বরটা এসেছে। 6 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর আবার জ্বরটা এসছে। এখন জ্বর আছে, কিন্তু খেয়ে আবার প্যারাসিটামল খাবো। সত্যি কথা বলছি, ব্লক করার এনার্জি পাচ্ছে না, কিন্তু ভেতরে না ওই এসির মধ্যে যেতে ইচ্ছা করছে না, খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে বাইরে দাঁড়িয়ে থাকি। তো এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 2 মিনিটের। আর এই মুহূর্তে এখানকার টেম্পারেচার দেখা হচ্ছে 29 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি উঠে পড়ি। যাই হোক, আমি একটু ভেতরে গিয়ে বসি, কারণ দাঁড়িয়ে থাকতেও পারছি না। একটু থার্মোমিটার দিয়ে চেক করি জ্বর কতটা। এইরকম প্রথম হচ্ছে। দেখুন জ্বর দেখাচ্ছে 99, কিন্তু আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর প্রচণ্ড কাঁপুনি দিচ্ছে। জ্বর আসায় শরীর জুড়ে প্রচণ্ড কাঁপুনি শুরু হয়েছিল। এসি কোচের ঠান্ডা তখন আর সহ্য করতে পারছিলাম না, তাই কিছুক্ষণ কোচের বাইরে দরজার কাছে এসে
দাঁড়িয়ে রইলাম। বাইরের তুলনামূলক উষ্ণ বাতাসে দাঁড়িয়ে থাকতেই যেন কিছু একটু স্বস্তি পেলাম। এই মুহূর্তে আমি 559 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে চলে এসেছি সাসারামে। আর সাসারামে এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 2 মিনিটে, আর ট্রেনটা হচ্ছে প্রায় 16 মিনিটের কাছাকাছি লেট। যেটা বলার সেটা হচ্ছে এই যাত্রাপথে এটা আমাদের 12 নম্বর হল স্টেশন। আর আপনারা যদি সাসারাম আসেন এই খুব শিগগিরই বর্ষাকালে অবশ্যই এখানে ঘুরতে আসতে পারেন। দারুণ দারুণ ঘোরার জায়গা আছে, বিশেষ করে ওয়াটারফলসগুলো দারুণ। একটা তো দারুণ কারকাটগার ওয়াটারফলস, এর ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা দেখতে পারেন। পারলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। সেখানে একজন বিশ্বস্ত ড্রাইভার দাদারও নাম দেওয়া আছে, এবং শুধু সেটি ড্রাইভার দাদা না, উনি হচ্ছে ওনার নাম্বার দেওয়া আছে, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। কারণ অনেকে আমাকে কোয়ারি করছিলেন সাসারাম ঘুরতে যাওয়ার ক্ষেত্রে। যা সাসারাম থেকে ট্রেনটা ছেড়ে দিল, আমি A1 থেকে না A2 চলে এসেছি, জাস্ট এই দরজাটা ক্রস করে। এখানে একটা বসার জায়গা আছে, কিন্তু একটা জিনিস আমার মনে হচ্ছে এই দরজাটা ঠিকঠাক নেই, ওখান থেকে ঠান্ডা হাওয়া আসছে, ওইদিকে যেটা আসছিল না। এই ট্রেন সম্বন্ধে কিছু ইনফরমেশন দেওয়া যায়, সেটা হলো এই ট্রেনটা LHV কোচ। দীর্ঘ ইতিহাসে এই ট্রেনটার ICF কোচ ছিল, কিন্তু 2025 সালে এই ট্রেনটাতে LHV কোচ ইনক্লুড করা হয়। আর যেদিনকে প্রথম ইনগ্রাল রান করে LHV কোচে, সেদিনকে আমি যাত্রা করেছিলাম সাসারাম পর্যন্ত। সেই ভিডিও আছে আমার চ্যানেলে, স্লিপারে করেছিলাম। এই ট্রেনের ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা, আর অ্যাভারেজ স্পিড হচ্ছে 59 কিলোমিটার প্রতি ঘন্টা। এই ট্রেনে বিভিন্ন ফেয়ারের কোচ আছে, যেমন হচ্ছে জেনারেল আছে, স্লিপার আছে, AC সিটার আছে, AC টু টায়ার আছে, আর আছে ফার্স্ট ক্লাস। কথা হলো আমাদের ভাড়া কত পড়েছে, আমাদের এই 2600 সামথিং পড়েছে। আমি ভাড়ার তালিকাটা স্ক্রিনে দিয়ে দেবো। এই ট্রেনে আপনার প্যান্ট্রি কার পেয়ে যাবেন, অনবোর্ড ক্যাটারিংও পেয়ে যাবেন, আর ক্যাটারিংয়ের সুবিধাও পাবেন। এত লং জার্নি ট্রেনে অবশ্যই এই খাওয়ার ব্যবস্থা তো থাকবেই। আর এটা কথা হচ্ছে এই ট্রেনটা প্রায় 1855 সালে প্রথম চালু হয়েছিল, প্রায় 150 বছরের বেশি এর ইতিহাস আছে। আগে এই ট্রেনের নাম ছিল কালকা মেল, এখন এই ট্রেনকে নেতাজি এক্সপ্রেস বলা হয়, কিন্তু লোকে কালকা মেল বলতেই বেশি অভ্যস্ত দেখেছি। আমি একেবারেই ইনফরমেশন দিয়ে দিচ্ছি, কেননা জানি না ওর শরীর কেমন থাকবে। যেটা বলার, 29শে মে থেকে জুনের 3 তারিখ পর্যন্ত যে ট্রেনগুলো হাওড়া থেকে কালকার দিকে গেছে, মানে কালকা মেল বা নেতাজি এক্সপ্রেস যেটাই বলা কেন, সেটা কতগুলো স্টেশনকে স্কিপ করবে, মানে এই ট্রেনটাও করবে, আজকে পর্যন্ত করবে। খুরজা জাংশনের পর ও গাজিয়াবাদ জাংশনে থামবে না, দিল্লি জাংশনে থাকবে না, সবজি মান্ডিতে থামবে না, সোনিপত গানোরে থামবে না, সামালখাতে থামবে না, পানিপথে থামবে না, পানিপথ জাংশনে থামবে না, কার্নারে থামবে না, আর কুরুক্ষেত্র জাংশনে থামবে না। তারপর গিয়ে থামবে হচ্ছে আম্বালা ক্যান্টে। এটা হচ্ছে এই 6 দিনের জন্য ওটাকে ট্রেনটাকে কোনোভাবে অন্য বাইরুট করে দেবে, যাতে এই ট্রেন এই স্টেশনগুলো স্কিপ করবে। আচ্ছা, এবার ঘটনা হচ্ছে এইগুলো জানবেন কি করে আপনারা। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনাদের কাছে মেসেজ আসবে যেদিনকে বোর্ড করতে যাবে, তার আগেই ছাড় প্রিপেয়ার হওয়ার আগে আপনাদেরকে মেসেজ যাবে যদি রুটের কোনো চেঞ্জেস হয়। অথবা আপনি ট্রেন নাম্বার দিয়ে গুগলে সার্চ করবেন, রেল ইনফো বলে একটা ওয়েবসাইট খুলবে, সেখানে যাবেন, সেখান থেকে নিউজের মধ্যে এগুলো পেয়ে যাবেন। হাওড়া থেকে 661 কিলোমিটারে যাত্রা করেন অবশেষে দীনদয়াল উপাধ্যায় জাংশন স্টেশনে। আমার পেছন থেকে বেরিয়ে যাচ্ছে হচ্ছে অগ্নিবীর স্পেশাল একটা ট্রেন। আর যেটা বলার, ট্রেনটা এখানে প্রায় 10-12 মিনিটের মতন লেট। 8টা 3-এ প্রবেশ করার কথা ছিল, প্রবেশ করলে এখন 8টা 16 বাজে। যাই হোক, আমরা এখন আছি হচ্ছে 8 নম্বর প্ল্যাটফর্মে ডিডিইউ জাংশনে। আর এখানে ট্রেনের হল টাইম হচ্ছে আপনার 7 মিনিটের। তবে একটা কথা বলি, 7 মিনিটের জন্য অপেক্ষা করবেন না, 5 মিনিটে ধরে চলবেন। আর যেটা বলার, এটা এই যাত্রাপথে এটা আমাদের 14 নম্বর হল স্টেশন। আর এখানে টেম্পারেচার দাঁড়িয়ে 33 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি এটা পরে রয়েছি, এটা পরে তো আরও গরম লাগছে। আমি উঠে যাই ওপরে, কেননা জ্বরটা ছেড়েছে ঠিকই, কিন্তু শরীরে ততটা জোর পাচ্ছিলাম। 7:00 বাজে। যেটা বলা, একটু চা পান করার ইচ্ছা হচ্ছে, সকাল থেকে চা পান করিনি। যদি পারি তাহলে করার চেষ্টা করবো। আমার সঙ্গে যারা এসেছে সবাই ঘুমাচ্ছে, বুম তো ঘুমিয়ে কাতর, স্বীকৃতি মাঝে মাঝে জেগে জেগে ঘুমোচ্ছে, উঠছে, আর বাদ বাকিরা সব ঘুমিয়ে কাতর। আপনাদের আমি বললাম যে এরা কেউ ওঠেনি, এসে বেশ সারপ্রাইজ হয়ে গেলাম, দেখি সবাই উঠে পড়েছে। এরকম সবাই উঠে পড়েছে, আর রনিও উঠে পড়েছে। কে ঘুমোচ্ছে রে? ওই ধর একজন ঘুমাচ্ছে, ওখানে মুখ ঢাকা দিয়ে, সাদা কাপড় আবার। আচ্ছা, বুমবুম এখন বুমবুমের খিদে পেয়ে গেছে। বুমবুম, কি রে, এটা কি মেগা ফাস্টফুড?
বিরিয়ানি না তো? না, বিরিয়ানিটা ভালোও ছিল না। সেই উজ্জ্বলদার বিরিয়ানি। হ্যাঁ, না আমরা কিন্তু যেটা অরিজিনাল রিভিউ সেটাই দিচ্ছি। ওই একটা এনেছিলাম, সেটা খেয়েছিলাম, উজ্জ্বলদার বিরিয়ানি। আমাদের ভালো লাগেনি, প্রচণ্ড ঝাল লেগেছে, মানে গুঁড়ো লঙ্কা প্রচণ্ড ইউজ করেছে। হয়তো ওই দিনটা হয়তো হতে পারে, কিন্তু বোম বলছে আর ওখান থেকে বিরিয়ানি না আনার জন্য। যাই হোক, আর কিন্তু দাদা বৌদির বিরিয়ানি এনেছিলাম, দাদা বৌদির কৌটোটাও আছে দেখুন। এই যে দাদা বৌদি এনেছিলাম, একটা এনেছিলাম। দাদা বৌদির বিরিয়ানিটা ভালো ছিল, তাই না? চিকেন বিরিয়ানি খুব ভালো ছিল, ইনফ্যাক্ট খুব ভালো ছিল। যাই হোক, আবার কেউ ভিডিও দেখে বলবেন না যে আপনি খেতে জানেন না বা ইত্যাদি, কিন্তু যেটা ফ্যাক্ট সেটাই আমি বললাম, ঠিক আছে? তবে দাদা বৌদির বিরিয়ানি খেতে একটা চেঞ্জ দেখলাম। দাদা বৌদি না এখন অত মশলাদার দেখলাম বিরিয়ানি করেনি, দেখলাম একটু লাইট বিরিয়ানি করেছে, জানি না কেন। ব্রেকফাস্ট শেষ করে আমরা সবাই 1 কাপ করে গরম চা নিয়ে নিয়েছিলাম। চায়ে চুমুক দিতে দিতেই জমে উঠল আমাদের আড্ডা, গল্প, হাসি আর নানা বিষয়ে আলাপচারিতার কখন যে সময় কেটে যাচ্ছিল তা টেরই পাচ্ছিলাম না। ঘড়িতে বাজে হচ্ছে 9:20, এসেছে মির্জাপুর স্টেশন, আর আমাদের ব্রেকফাস্ট চলছে। কি নিয়েছিস বল? আলুর তরকারি, লুচি, আলুর দম, এইসবগুলো নিয়েছিস নাকি রে? না না ওগুলো না। আর রনি নিয়েছে এটা। এই রনিকে আরো পরোটা দাও। না স্যার ঠিক আছে। আর আমার হচ্ছে এইটা, ঠিক আছে, আলুর দম আর হচ্ছে লুচি। বুমের খাওয়া হয়ে গেছে, আর ও খাবে না যথারীতি, স্বীকৃতিটা খাওয়া হয়ে গেছে। একটা রনি নিয়ে এসছে, একটা স্বীকৃতি করেছে। আমি বলতো রনিরটা খাই, রনির মা করে দিয়েছে। ভালো ভালো, খুব ভালো। থ্যাংক ইউ স্যার। নাও, তুমি নাও। এরা দুজন খাবে না, এ দেখ পরে খাবি। হ্যাঁ, মোমো খাবি না তো? এই যে ঠিক আছে। কেমন বল? হ্যাঁ হ্যাঁ, সূর্যকুমার মতোকে ভালো খেতে, সুপার সে ভি উপর। হ্যাঁ, আগের বারেও আমরা খেয়েছিলাম ট্রেনে যখন যাচ্ছিলাম, এবারেও। জল ভরাটা আগের বারেও তো সিমলা মানালি যাওয়ার সময়। ওটা গাঙ্গুরামের ছিল। হ্যাঁ। ওটা এত ভালো না, এটা দারুণ, সূর্যকুমার মতো। আর যেটা বলার কথা, এখনো পর্যন্ত ট্রেন জার্নি কেমন লাগছে? ভালো, সবাই একসাথে আছি। আমি তো একা একাই ট্রেন জার্নি করি বোঝ, ঠিক আছে? বল ট্রেন জার্নি কেমন লাগছে এখনো পর্যন্ত? আচ্ছা স্বীকৃতি বলো। আচ্ছা, পরিষ্কার পরিচ্ছন্ন এখনো পর্যন্ত? হ্যাঁ। আর স্বীকৃতি যেটা বলছে, প্রথমবার 2A-তে উঠেছে, বলছে এবার আর 3AC-তে উঠতে ইচ্ছা করবে না। বুম বুম যথারীতি উপরে আইপ্যাড চালাচ্ছে। বুম বলো, ট্রেন যাত্রা এখনো পর্যন্ত ঠিকঠাক? হ্যাঁ। তো আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা চণ্ডীগড়ে নেমে যাব, সেখানে আমাদের গাড়ি বলা আছে। সেই গাড়ি করে আমরা চলে যাব। আমাদের প্রথম দিনের স্টে হচ্ছে নারকান্দাতে। আমাদের 8 স্পিতি বা কল্পাকিন্নর যে সিরিজ আছে, সেখানে হয়তো 3টে থেকে বা 4টে এপিসোড থাকবে। সব কিছু তুলে ধরবো, আমাদের অভিজ্ঞতা, ইনফরমেশন, এবং যে ট্যুর অপারেটরের সামনে ঘুরতে যাচ্ছি তাদেরও ইনফরমেশন আমি দিয়ে দেবো। যেটা বলার, রনি কিন্তু আমার সঙ্গে অনেকগুলো ট্যুর করেছে, কিছু বড় ট্যুর করেছে, কিছু ছোট ট্যুর করেছে। বড় ট্যুরের মধ্যে গোয়া আছে, আগের বছর সিমলা মানালি আছে, এবার স্পিতি আছে। তো আমি আর তুই যখন গোয়া গেছিলাম তখন সেই মানে অভিজ্ঞতা কেমন ছিল? অভিজ্ঞতা তো খুবই ভালো ছিল, আমরা খুব মজা করেছিলাম, অনেক মেমোরিজ ক্রিয়েট করেছিলাম এসে। তারপর আমরা অনেক কিছু আর কি নতুন কিছু এক্সপিরিয়েন্স করেছিলাম। হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছে এবার যেহেতু টিমটা বড়, আমরা 6 জন আছি, স্বীকৃতি, আমি, বুম, প্রীতি, আর এই যে সুবীর আছে, আর হচ্ছে রনি আছে। এটা আরো বেশি এক্সাইটমেন্ট দিচ্ছে আমাকে, যেহেতু টিমটা আমাদের বড়। এবং আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল, যদি আপনারা এই টিমের সঙ্গে বা পরবর্তীকালে আমাদের এই বৃহত্তর পরিবারের সঙ্গে ঘুরতে যেতে চান বা ফ্যামিলি ট্যুর করতে চান, প্লিজ জানাবেন। আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, আমাদের গ্রুপ আছে, সেই গ্রুপে আপনারা স্বেচ্ছায় জয়েন হতে পারেন। একটা জিনিস আপনাদের সঙ্গে বলি, সেটা হচ্ছে কালকে যখন হাওড়া স্টেশনে প্রবেশ করছিলাম, তখন চারদিকে দেখলাম হকার প্রায় নেই বললেই চলে। জ্যামও সেরকম নেই, হকার যে সরিয়ে দিয়েছে রেলের বিভিন্ন জায়গা থেকে। এটা কি ঠিক না ভুল? ঠিক আমার বল, ঠিক না ভুল? স্যার, মানবিকতার দিক থেকে ভুল হলেও মানে সমাজের জন্য
বা কিছু এর জন্য ঠিকই আছে, ডেভেলপমেন্টের জন্য। ডেভেলপমেন্টের জন্য ঠিকই আছে। হ্যাঁ, যেটা আমার মনে হয় সেটা হচ্ছে মস্তিষ্ক বলছে যে ঠিক, কিন্তু হৃদয় বলছে না ঠিক না। সেসব মানুষগুলো তাহলে কি হবে? তাদের পরিবার আছে, 2জন 3জন করে সদস্য আছে। আবার আপনারা হয়তো এর প্রেক্ষিতে একটা যুক্তি দিতে পারেন যে তারা তো আর রেলের পারমিশন নিয়ে বসেনি, ঠিক আছে, কিন্তু ওই বললাম সময় অনেক কারো ট্রেন মিসও হয়। হ্যাঁ এটা ঠিক। তারা আমারও অনেকবার হয়েছে হাওড়া স্টেশনের সামনে আমি দাঁড়িয়েছি, তো দাদা বলে দাদা একটু সরে দাঁড়ান এরকম ভাবে, মানে বলেছে এরকম অনেক 2-3 বার হয়েছে। আগে অনেকবারই হয়েছে আমাকে এরকম বলেছে যে দোকানের সামনে দাঁড়ালাম, দাদা একটু সরে দাঁড়ান, কথা বলছি বা কিছু বলছি, তো এরকম সম্মুখীন হয়েছি। তবুও কোথাও গিয়ে মস্তিষ্ক বলছে ঠিক হয়েছে, কিন্তু হৃদয় বলছে ঠিক হয়নি। গাড়ি থেকে নামার সময় অনেক সময় সেফটিরও প্রবলেম হতো। বাচ্চা কাচ্চা নিয়ে লাগেজ নিয়ে গাড়ি থেকে নামছি যখন, তখন ওদের ওই জায়গা দখল করে থাকার সময় অসুবিধা হতো। অন্য জায়গায় কিছুটা ব্যবস্থা করা। হ্যাঁ অবশ্যই ব্যবস্থা করা উচিত, সরকারের উচিত ওনাদের পুনর্বাসন দেয়া বা কিছু একটা ব্যবস্থা করা। এবার আপনারা হয়তো কমেন্টে বলবেন হয়তো দাদা কেন পুনর্বাসন দেবে ইত্যাদি, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। ব্যাস এটাই, আর কিছু না। ঘড়িতে বাজে এখন 10:30 আর আমরা ক্রস করছি যমুনা ব্রিজ। হাওড়া থেকে 814 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে এখন আমাদের ট্রেন প্রয়াগরাজ জংশন স্টেশনের, আর প্রয়াগরাজ জংশন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আছি। জ্বরটা একটু কমেছে, ঘাম দিচ্ছে, এখন আপাতত ঠিক আছে। আর যেটা বলার, এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 10 মিনিট, যথারীতি ট্রেন এখানে 13 মিনিট লেটে পৌঁছেছে। এই যাত্রাপথে এইটা আমাদের 16 নম্বর হল স্টেশন। এই মুহূর্তে এখানকার টেম্পারেচার দেখাচ্ছে প্রায় 40 ডিগ্রি সেন্টিগ্রেড। আর যেটা বলার সেটা হচ্ছে 10 মিনিটও দাঁড়ালো না। এদিকে অথচ হোয়ার ইজ মাই ট্রেন দেখাচ্ছিল, ট্রেনটা এখানে 10 মিনিট দাঁড়াবে, 5 মিনিট দাঁড়ালো। এইগুলো কিন্তু আপনারা খেয়াল রাখবেন যে হোয়ার ইজ মাই ট্রেন অনুযায়ী যে অনেক সময় দেখাচ্ছে টাইম, সেটা সঠিক নাও হতে পারে। পরবর্তী হল স্টেশন হচ্ছে ফতেহপুর, তারপর হচ্ছে কানপুর সেন্ট্রাল। জ্বর আসায় প্যারাসিটামল খেয়ে ক্লান্ত শরীরে আমি কিছুক্ষণ শুয়ে বিশ্রাম নিচ্ছিলাম। ধীরে ধীরে জ্বর কমতে শুরু করে। নিজেকে একটু সতেজ রাখার জন্য 1 কাপ গরম কফি নিয়ে নিলাম। এদিকে পুরো যাত্রাপথ জুড়েই ট্রেনের ক্লিনিং স্টাফরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আমাদের কোচ পরিষ্কার পরিচ্ছন্ন রাখছিলেন। ফলে দীর্ঘ ট্রেন যাত্রাতেও পরিবেশটা ছিল আরামদায়ক ও পরিচ্ছন্ন। আমি আগের দিন সারা ঘরে রিপোর্ট করছি। বাইরে এত গরম, আমি আর নিচে নামার সাহস পাচ্ছি না। আমরা 931 কিলোমিটারের জার্নি সম্পন্ন করে অবশেষে ফতেহপুর রেলওয়ে স্টেশনে। আর ট্রেন এখানে প্রায় 5 মিনিটের কাছাকাছি লেট। এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 10 মিনিটের। আর এই যাত্রাপথে এটা আমাদের 17 নম্বর হল স্টেশন। বাইরের টেম্পারেচার দেখাচ্ছে 42 ডিগ্রি সেন্টিগ্রেড ফতেহপুর, কিন্তু বাপরে বাপ এই কাঁচটাই কি গরম হয়ে রয়েছে। এসিটা কিন্তু ভালো জন্যই চলছে, কিন্তু তাও সেরকম ঠান্ডা লাগছে, তার কারণ বাইরে এতটা গরম। ঘড়িতে বাজে 1টা আর 24 কিলোমিটার বাকি কানপুর সেন্ট্রাল আসতে। এই মুহূর্তে বাইরের টেম্পারেচার দেখা যায় 43 ডিগ্রি সেন্টিগ্রেড। এখনো পর্যন্ত ওয়াশরুম সম্বন্ধে একটা ভার্ডিক্ট দিয়ে দিই যে ওয়াশরুম কিন্তু নিট অ্যান্ড ক্লিন, কোনো দুর্গন্ধ নেই। মাঝে একবার আমি গেছিলাম, তখন দুর্গন্ধ আছে, দেখলাম ওরা নিজেরাই এসে পরিষ্কার করে দিয়ে চলে গেছে। নিট অ্যান্ড ক্লিন, কোনো অসুবিধা নেই ওয়াশরুমে। পর্যাপ্ত জল আছে বেশি নেই, এবং সোপ ডিসপেন্সারের সোপও আছে। আমি হয়তো কানপুরেও নামবো না, এত বড়। আমি দরজা দেখুন বন্ধ করেছি। অন্য সময় কি করি, আমি বাইরে কিছুটা ক্যাপচার করি, কিন্তু আমি রিস্ক দিচ্ছি না, শরীর আরো খারাপ হয়ে যাবে। বাইরে টেম্পারেচার দেখাচ্ছে দেখুন 43 ডিগ্রি সেন্টিগ্রেড। 1:50 বাজে ট্রেনটা পৌঁছে যাওয়ার কথা ছিল 1:30 নাগাদ, কিন্তু পৌঁছে গেছিল, কিন্তু মানে পৌঁছে গিয়েও পৌঁছলো না, আগে দাঁড়িয়ে রইলো। হাওড়া থেকে 1009 কিলোমিটার যাত্রা সম্পন্ন করলাম। আর এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 10 মিনিটের। আর এই যাত্রাপথ এটা 18 নম্বর হল স্টেশন। আর আমরা আছি এখন হচ্ছে কানপুর সেন্ট্রাল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। উফ বাপরে বাপ, আমি বলছি দেখুন, মানে এদের 43 ডিগ্রি দেখাচ্ছে, কিন্তু ফিল লাইকস মানে 47-48। আমি বাইরে বেরোনোর সত্যি কথা বলছি সাহস হচ্ছে না। আমি একান্তই আপনাদের কাছে দুঃখিত, মানে আমার মনে হচ্ছে আমার শরীরও দিচ্ছে না, আর দিলেও আমি বেরোতাম না। হট করে যদি গরম লেগে যায় তখন আমার পুরো ট্যুরটাই ম্যাচা করা যাবে। এমনি আমি কেমনভাবে পারফর্ম করবো আমি জানি না। এখন পুরো ট্যুর পড়ে রয়েছে, 4-5 খানা ভিডিও বানাতে হবে, বিভিন্ন রিলস বানাতে হবে, আর তারপরে
ব্যাপারটা হচ্ছে আমাকেই নিউক্লিয়াস করে পুরো ট্যুরটা এরা প্ল্যান করেছে। তো আমার যদি সমস্যা হয় তাহলে তো ট্যুরের সমস্যা হবে। বুমবুম খেয়ে নিচ্ছে, বুমবুম যেটা খাচ্ছে, বুমবুম বললো, ওকে বলেছিলাম যে এখানে ভাত ডাল মাংস অর্ডার করবো, খাবি? ও বললো না, ওই আলুর দম আর লুচি ছিল ওটাই খাচ্ছে, তাই তো? আর এরা বসে রয়েছে, কি খাবি রে তোরা? কি খাবি? সন্ধ্যাবেলা KFC। সন্ধ্যাবেলা KFC, তাহলে এখন দুপুরবেলা কিছু খাবি না? আপাতত খিদে নেই, খিদে নেই? কি গো, কারণ ওই KFC আছে। আমার নয় শরীর খারাপ, খিদে নেই, কিন্তু এই ছেলেটার তো খুব খিদে ভাই। না না, ওর খিদে পেয়েছে, নিশ্চয়ই চেপে রয়েছে। খিদে পেয়েছে ভাই, তোমার খিদে পেয়েছে? তরকারি, এখানে আলু এরপরে কথা শুনতে হবে আমাকে যে আপনি ঘুরতে নিয়ে যান বাচ্চা কাচ্চাদের খেতে দেন না। কমেন্ট করেছিল গোয়াতে, এরা খেতে চায় না আলাদা কথা, আর আপনারা কমেন্ট করে বলেন যে আমি এদের খেতে দিই না। তোর জন্য আমাকে কথা শুনতে হয় যে আপনি ঘুরতে নিয়ে যান। আমি কি এরকম কি তোদের বাউন্ডারি দেখেছি? আমি বারবার করে বলছি খা। যার কমপ্লেন আছে সে আমাদের পার্সোনাল DM করবে। পার্সোনাল ডিএম বল, ইনস্টাগ্রামটা বলে দে। ইটস অনি 264 45 কটা ফলোয়ার? টাইপ করতে করতে হাত ব্যথা হয়ে যাবে, এত লং। কটা ফলোয়ার? ওই 1200-1300। আচ্ছা বলে, ওয়ার্ল্ড কাপ কে জিতবে এবার? পর্তুগাল। কেন পর্তুগাল জিতবে কেন? রোনাল্ডো আছে। রোনাল্ডো আছে। কে জিতবে রে ওয়ার্ল্ড কাপ? পর্তুগাল। আমি তো জানেন পর্তুগালের ফ্যান নই। আমি তো কার ফ্যান, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি মারাদোনার ফ্যান। এবার বুঝে নিন। দেখুন এক্ষুনি বলছিল খাবে না খাবে না, দেখুন এখন খেতে শুরু করে দিয়েছে। খিদে পেয়েছে। আপনারা আবার বলবেন না যে আমার সঙ্গে যাই বলে আমি খেতে দেন না, এতে পর্যাপ্ত খাবার আছে। আমি বললাম যে ট্রেনের ফুড অর্ডার করবি, বললো না ওই ফালতু খাবার ওদের অর্ডার করবো, তার থেকে এই লুচি আলুর দম মিষ্টি আছে সেসব খাবে, তাই তো? ঠিক আছে, ট্রেনটা ছেড়ে দিয়েছে আমাদের। আমরা প্ল্যাটফর্ম নাম্বার 1-এ ছিলাম। আমরা চেষ্টা করছি, অনেকে বলছে সন্ধেবেলার দিকে কিছু অর্ডার করতে, যাতে ডিনার না করতে হয়। KFC কথা সবাই বলছে, দেখা যাক পাওয়া যায় কিনা। আমার মনে হয় আলিগড়ে আমাদের যেটা আছে ক্যাটারিং এর সাহায্যে আমরা অর্ডার করতে পারি, আলিগড় অপশন আছে। হ্যাঁ, সেখানে দেখা যাক KFC পাওয়া যায় কিনা। আমি তো যেতে পারছি না, আপনার হয়তো বোর্ড লাগবে, আমি এখানে বসে বসেই ভিডিও করছি, কিন্তু এই এক্ষুনি KFC-তে অর্ডার করলাম। আলিগড় জংশন থেকে KFC-র অর্ডার দিয়ে যাবে, ওই 1600-1700 টাকা মতন অর্ডার হলো। মনে হয় ওই সন্ধ্যাবেলার দিকে যদি দেরি করে পৌঁছে আমরা খেয়ে নিলে আর ডিনারের দরকার পড়ে না। ডিনারের দরকার যদি পড়ে সুবীরের পড়তে পারে, আর হালকা হলে রনিত পড়বে, আর কারোর পড়বে না। হ্যাঁ, তো ওদের জন্য পরোটা রাখা আছে। সত্যি কথা বলছে কি, আমি একটাও ট্রেনের ক্রসিং তুলতে পারছি না, আসলে কথা ইচ্ছা করছে না গরম হাওয়া লাগাতে। আমি আবারও বলছি এর জন্য ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। একটা চিপস কিনেছি আমি আর বুমবুম খাচ্ছি। আমরা খাই না এসব চিপস, কিন্তু জ্বরের মুখে মনে হচ্ছে ভালো লাগবে। 1288 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে হাওড়া থেকে এখন হাতরাস জংশন স্টেশনে, এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 2 মিনিটের, আর ট্রেন এখানে প্রায় আধ ঘন্টার উপরে লেট। আর এই যাত্রাপথে এইটা আমাদের 24 নম্বর হল স্টেশন। দেখুন বাজে হচ্ছে 6:16, কিন্তু লাইট ভালোই আছে। ওই দেখো চিনিয়ে নিলে প্রবলেম, ঘুরে বেড়াচ্ছে। আর আমরা এখন আছি হাতরাস রেলওয়ে জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। দারুণ না? যাত্রা সম্পন্ন হলো আলিগড় জাংশন স্টেশনে, আর এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 5 মিনিটের। আর যেটা বলার, এটা আমাদের যাত্রাপথের 25 নম্বর হল স্টেশন, আর এখানে ট্রেনের হল টাইম 5 মিনিটের। আমাদের এখানে KFC-তে অর্ডার করা হয়েছে। দাদা তন্ময় ঘোষ, স্বীকৃতি ঘোষ, জোম্যাটো। চলো, আমাদের অর্ডার এসে গেছে। টুট পড়ো না স্যার, দাঁড়ান ভিলুদা আসুক, ওকে দিবি, হয়তো আমাদের উপর টুট করবে। এই হচ্ছে আমাদের KFC। ও একটা ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে ঠেলে নি। বলছি যে এই যে KFC-টা খেলে একটু নুন বেশি লাগছে বা তিতো লাগছে হালকা? না, না আমার লাগছে। আমার মনে হয় যে জ্বরের জন্য মনে হয়। তোর তিতো লাগছে না তো? নুনটা বেশি লাগছে। আমরা সবাই 2 পিস করে, রনি আর এই বিলু হচ্ছে 3 পিস করে। কেন রে তোরা 3 পিস কেন রে? এই ও তুই খেয়ে নিয়েছিস 3 পিস? তুই একটা চিকেন লেগ পিস ছিল, অর্ধেকটা খেয়েছে, আমি অর্ধেক। আহারে সোনা গো, ঠিক আছে। কষ্ট হয়ে গেছে।
এরকম অনেক বাবা সব কিছুতেই ও বেশি। তুই ভাগ্য নিয়ে জন্মেছিস তুই। ও মম পেট ভরেছে? হ্যাঁ, আর খেতে চাইবি না কিন্তু। এই লোক এবার বলবে আপনার মেয়েকেও খেতে দেন না, এরকম বলবে। আমার খিদে ইচ্ছা করে না, সেই জন্য আমি খাই না। লোকে বলবে জানিস তো, তোকে রেখে আমরা খেতে দিই না, সেরকম হয়? না না, একদম ব্যাপার না সেরকম। দেখুন এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:30। খুরজা জাংশন এসে গেছে। এখান থেকে পরের স্টেশন হওয়ার কথা ছিল গাজিয়াবাদ, কিন্তু 29 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত ট্রেনটা ডাইভার্ট করেছে। সেই জন্য গাজিয়াবাদ, দিল্লি জংশন, সবজি মান্ডি আর সোনিপত, গানোর, সামালখা, পানিপত জংশন আর কার্নাল, কুরুক্ষেত্র জংশন, এখানে ট্রেনটা দাঁড়াবে না। এই স্টেশনগুলোকে ডাইভার্ট করে ট্রেনটা বেরিয়ে যাবে। ট্রেন গিয়ে দাঁড়াবে এরপরে আম্বালা কান জংশন স্টেশনে। এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 2 মিনিটের। আমরা 1361 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করেছি। এই যাত্রাপথে এইটা আমাদের 27 নম্বর হল স্টেশন। এবার লাখ টাকার প্রশ্ন হলো এর পরের স্টেশন কোথায় দাঁড়াবে। আচ্ছা, ট্রেন সম্বন্ধে ইনফরমেশন দেওয়া যাক, যেটা হচ্ছে দুপুরবেলার দিকে না, মানে যখন আমরা শুয়েছিলাম, আমার তো জ্বর এসেছিল, স্বীকৃতি জেরে গেছিল, তো কিছু অবাঞ্ছিত লোক কিন্তু উঠেছে। এসি 2 টায়ারেও মানে উঠেছে, মানে সিকিউরিটি সেরকম ছিল না। আর আমাদের যে অ্যাটেন্ডেন্ট আছে মানে গুড ফর নাথিং, সারাক্ষণ কালকে থেকে শুয়েই রয়েছে। সেই দরজাটা আর খুলতে পারছে না কেউ। হ্যাঁ, মানে ওই দিক দিয়ে কেউ উঠতে পারছে না, ও যে যেখানটা শুয়ে রয়েছে। সবাইকে A2-তে এসে এইদিকে দরজা দিয়ে নামতে হচ্ছে, একদম যাতা। ঘড়িতে 10:30 বাজে, মানে আমার আবারও জ্বর এসেছিল। এই 1.5 ঘন্টা হলো জ্বরটা ছেড়েছে, কিন্তু এখনো ঘাম দিচ্ছে, আমি ব্লক করতে পারছি না। আর যথারীতি এরা আমাকে অনেক সাহায্য করছে সুস্থ হওয়ার জন্য। কোথায় দাঁড়িয়েছি রে আমি তো জানি না, আমি ঘুমিয়েছিলাম। গুমনামি স্টেশন। আচ্ছা, ড্রাইভারটা হওয়ার পর জানা যাচ্ছে না কোথায় যাবে। আর কটার সময় দেখাচ্ছে পৌঁছাবে? 4টে। সত্যি কথা বলছি, মানে এরকম ব্লগ আমি আমার ইউটিউব কেরিয়ারে কোনোদিন করিনি, এত বাজে মানে এরকম শরীর খারাপ নিয়ে আমার মনে পড়ে না। যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের ওই সন্ধ্যেবেলাতে KFC খেয়েছিলাম, তাতেই সবার পেট ভরে গেছে। ডিনার তো কেউ করবো না। ট্রেন সম্বন্ধে যদি একটা বলতে হয়, ট্রেনের যে অ্যাটেন্ডেন্ট আছে একদম বেকার, ফালতু, সারাক্ষণ শুয়ে রয়েছে, কিছু জিজ্ঞেস করে না। বরং যে ভদ্রলোক ক্লিন করছে সে দারুণ, মাঝে মাঝে ক্লিন করে দিচ্ছে, দেখুন রিটার্ন ক্লিন পেয়েছে। আর যেটা এখানে সমস্যা সেটা হচ্ছে একটা স্ক্যাম আমার মনে হচ্ছে। রেল নিয়ে এখানে বিক্রি করছে না, আমাদের বারবার গিয়ে রেল নিন নিয়ে আসতে হচ্ছে। বলছে রেল নিন নেই, এরকম বলতে হতো। আমার স্টুডেন্টরা গেছিল, তারা কিন্তু প্যান্ট্রিকার থেকে রেল নিন নিয়ে এসছে। এই হচ্ছে ব্যাপার। অবশেষে 1687 কিলোমিটার যাত্রা সম্পন্ন হলো। আর এখানে ট্রেন 2.5 ঘন্টার উপরে লেট। জানি না ব্লগটা কেমন হলো আপনাদের। সত্যি কথা একান্তই ক্ষমা প্রার্থী, আমার শরীরে জাস্ট দিচ্ছিল না, পুরো জ্বরে পুরো ভোগালো পুরো এই ব্লগটা। তবে এই ট্রেনের রিভিউ যখন তো দিতে পারি, সেটা হচ্ছে ট্রেনটা তো ঠিকঠাক, কিন্তু দুটো জিনিস আমার খুব খারাপ লেগেছে। সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্টের ব্যবহার একদমই ভালো না, আর 2 নম্বর এসি এত জোরে চালিয়েছে, মানে বুমের বা উপরে যে সুবির ছিল ওদের শুতে খুব অসুবিধা হয়েছে, আমাদেরও অসুবিধা হয়েছে। এসি টিউনিং ঠিক ছিল না, এটাই বলা যায়। আর সব তো ঠিকই আছে। আমি লিফট নিয়ে ওপরে চলে এসেছি। এটা বলার গাড়ি সম্বন্ধে সেটা হচ্ছে ট্রেনটা তো ঠিকঠাক, কোনো অসুবিধা নেই, কিন্তু 2.5 ঘন্টার উপরে লেট হলো। সেটা মনে হয় ডাইভার্সনের জন্য হয়েছে, ওই 5 দিনের জন্য। আর একটা ছিল হচ্ছে, দেখলাম অদ্ভুত ব্যাপার, এটা প্রথমবার খেয়াল করলাম, আমি এর আগেও নেতাজি এক্সপ্রেসে চলেছি। সেটা হচ্ছে যারা প্যান্ট্রির লোক আছে, পানীয় জল যখন নিয়ে আসছে, একবারও দেখলাম রেল নিন নিয়ে আসছে না। বলতে হচ্ছে তারপর নিয়ে আসছে, তাও নিয়ে আসছে না। আমরা গিয়ে প্যান্ট্রি থেকে রেল নিন নিয়ে আসছি, অন্য কোম্পানির জল বিক্রি করছে। তো এটা খুব অ্যানোয়িং লেগেছে। 4 নম্বর 5 নম্বর প্ল্যাটফর্মে আমি ছিলাম, ওখানে লিফট আছে কিন্তু কোনো মানে এসকেলেটারের চোখে পড়লো না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরের পর্বে আমি নারকান্দা এবং ছিটকুলের ভিডিও তুলে ধরবো। আর যার সঙ্গে ঘুরতে আছি তার ব্যাপারে ইনফরমেশান দেবো, আমাদের খরচা কী পড়েছে সেটাও বলবো, হোটেল কী, কোথায় হোটেল কেমন দিয়েছে সেটাও দেখাবো। তাহলে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার একান্তই অনুরোধ রইল। আপনাদের একটা সাবস্ক্রিপশান আমার ইন্সপিরেশান। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।